সারাদিন নানান রকম ব্যস্ততার মাঝে আমাদের দিন কেটে যায়। সকাল থেকে রাত পর্যন্ত আমরা নিজেরাই নিজেদের সারা ঘর সংসারের কাজকর্ম একার হাতে করি। ঘর থেকে রান্নাঘর পর্যন্ত প্রত্যেকটা কাজ করতে হবে আমাদের নিজের হাতে গুছিয়ে। গুছিয়ে করতে গেলে জানতে হবে নানান ধরনের টিপস। কেননা টিপস ফলো করে সারাদিনের কাজগুলোকে যদি সুন্দর মতো না করা যায়, তাহলে দিনের শেষে নিজেদের জন্য কোনো সময় আমরা রাখতে পারবো না। আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে আমি দুটো পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি দুধ। আর দুধগুলো দেখে কি তোমরা কিছু বুঝতে পারছো যে কোন দুধটা খাঁটি কোন দুধটা ভেজাল? হ্যাঁ বন্ধুরা, এরকম ভাবে কিন্তু বাইরে থেকে দেখে আমরা কখনোই বুঝতে পারবো না যে দুধটা আদৌ ভালো আছে কিনা। আর এই দুধ আমরা কাদের কাদের খাওয়াই না, ছোট বাচ্চা থেকে শুরু করে অসুস্থ মানুষ প্রত্যেকে কিন্তু এই দুধ খাইয়ে থাকি। এই দুধের মধ্যে কতটা জল মেশানো আছে কোনো কিছু কি আমরা যাচাই করি? ভালো কোম্পানির কোনো একটা প্যাকেটের দুধ কিনে আনলেই কিন্তু আমরা অসুস্থ মানুষ থেকে শুরু করে বাড়ির বাচ্চাদের সবাইকে খাইয়ে দিই। হ্যাঁ বন্ধুরা, আজকে থেকে এই ছোট্ট কাজটা করলেই কিন্তু আমরা বুঝতে পারবো এই দুধ আদৌ খাঁটি কিনা বা এই দুধে জল মেশানো আছে কিনা। এখানে দেখো দুটো পাত্রের মধ্যে আমি দু রকম কোম্পানির দুধ নিয়ে নিয়েছি। কি কোম্পানির নিয়েছি নয় নাই বললাম। তো এখানে আমি একটা ছোট্ট পরীক্ষা করে নেবো, তার জন্য এখানে একটা ছড়ানো পাত্র নিয়ে নিয়েছি আর কাঠের এরকম এরকম একটা বেলুন নিয়ে নিয়েছি। তো এই ধরনের কাঠের যে কোনো ধরনের জিনিস তোমরা নেবে। তো এই কাঠের বেলুনটার মধ্যে কি করতে হবে, 1 চামচ করে দুধ দুবার করে কিন্তু এই বেলনটার মধ্যে দেব। প্রথমে একটা বাটি থেকে দুধ নিয়ে আমি এইভাবে বেলনের ওপর 1 চামচ দিলাম। এরপর দেখো বন্ধুরা, দুধটা দেওয়ার সাথে সাথে কিন্তু দুধটা গড়িয়ে পড়ে গেল। তার মানে বুঝতে পারবে যে এটার মধ্যে জল মেশানো। আর জল মেশানো থাকলে কিন্তু এরকম ভাবে যখনই গড়িয়ে পড়ে যাবে এর মধ্যে কোনো রকম সাদা ভাব থাকবে না। একেবারে বুঝতে পারছো যে কোথা থেকে দুধটা গড়িয়ে পড়েছে, কাঠটা দেখে কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না। আর অন্য একটা বাটি থেকে আরেক চামচ দুধ আরেক পাশে দিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা, দুধটা গড়িয়ে যাওয়ার পরেও কিন্তু কাঠের মধ্যে একটা সাদা ভাব রয়েছে। এ থেকেই কিন্তু বোঝা যায় যে কোনটার মধ্যে জল মেশানো রয়েছে আর কোনটা একেবারে নির্ভেজাল রয়েছে। তো এইভাবে যদি আমরা যাচাই করে তারপর বাচ্চা থেকে বড় প্রত্যেককে দুধটা দিতে পারি, সেক্ষেত্রে কিন্তু তাদের শরীরের জন্য অনেকটাই উপকার হবে। তো এবার থেকে দুধ দেওয়ার আগে অবশ্যই এই ছোট্ট টিপসটা তোমরা ফলো করে দেখবে। ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দেবে যাতে প্রত্যেকের কোনো না কোনো উপকারে আসে। চলে গেলাম পরের টিপসে। যা গরম পড়েছে এই গরমে কিন্তু হালকা পাতলা সমস্তটাই খেতে হয়। কেননা শরীর বেশি গরম করলে কিন্তু চলবে না এই এত রোদের তাপে। তো তার জন্য আমরা কিন্তু অনেক সময় চিন্তিত হয়ে পড়ি। ঘরে যদি ছোট বাচ্চা থাকে, দিনের বা রাতের খাবারটা যেমন তেমন হলেও সকাল বা বিকেলের টিফিনটা যেন একটু হালকা পাতলা দেওয়া যায়, কম তেল মশলাযুক্ত। তার জন্য বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি চিড়ে। চিড়ে কিন্তু আমাদের শরীরের পক্ষে খাওয়া খুবই ভালো আর গরমকালে কিন্তু চিড়ে খাওয়াটা দারুণ উপকারী। তো চিড়ে যখনই আমরা বাচ্চাদের জলে ভিজিয়ে হোক বা দুধের সাথে দেবো তখন কিন্তু তারা খেতে চাইবে না, তাই একটু মুখরোচক করে দেওয়ার জন্য আমরা অনেকেই আছি চিড়ের পোলাও বানাই। কিন্তু চিড়ের পোলাও বানাতে গেলে অনেক সময় হয় চিড়েটা কিন্তু একেবারে গলে যায়, যার ফলে অনেকেই ঠিকঠাক মতো পোলাওটা বানাতে পারে না। তো এর জন্য কিভাবে আমরা পোলাও করব তার জন্য রইলো ছোট ছোট কিছু টিপস। এর জন্য মিডিয়াম যে পাতলা চিড়েটা হয় এই চিড়েটা নিয়েছি। এরপর কি করব, এরকম একটা স্টেনারের মধ্যে চিড়েটাকে নিয়ে ভালো করে ধুয়ে নেবো। কখনোই কিন্তু চিড়ের পোলাও বানানোর জন্য চিড়েটাকে ভালো মতো ভিজিয়ে রাখলে হবে না, কখনোই কিন্তু জলের মধ্যে ভিজানো যাবে না। এরকম ভাবে স্টেনারের মধ্যে চিড়েটাকে রেখে প্রথমে ভালো করে ধুয়ে নেব। তো এইভাবে যদি ধুয়ে নেওয়া হয় তাহলে দেখবে বন্ধুরা চিড়ের পোলাওটা কিন্তু একেবারে ঝরঝরে হবে। কেননা এই স্টেনার থেকে কিন্তু এক্সট্রা যে জলটা সেটা পড়ে যাবে। আর যদি ভিজিয়ে রাখা হয় সেক্ষেত্রে কিন্তু চিড়েগুলো গলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এবার কি করব, এখানে আমি নানান রকম সবজি কেটে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো সবজি ব্যবহার করবে। আর ড্রাই ফ্রুট কিছু ব্যবহার করতে পারো, যেরকম কিশমিশ বা কোনো বাদাম জাতীয়, হেলদি করার জন্য বাচ্চাদের যাতে আরো টেস্টি লাগে। তো এখানে নানান রকম সবজি ভেজে নেওয়ার পর এই চিড়েগুলোকে দেখতে পাচ্ছ বন্ধুরা একেবারে কিন্তু নরম হয়ে গেছে, ভাতের মতো নরম হয়ে গেছে কিন্তু গলে যায়নি। এইভাবে যদি জল দিয়ে ধুয়ে নেওয়া হয় তাহলে যতই চিড়ের পোলাও আমরা বানাই না কেন, কেজি কেজি চিড়েতেও কিন্তু একেবারে ঝরঝরে পোলাও আমরা বানাতে পারবো। তো চিড়েটাকে দিয়ে বা সবজির সাথে ভালো করে ভেজে লবণ মিষ্টি পরিমাণ মতো দিয়ে যদি এইভাবে আমরা পোলাও বানাতে পারি তাহলে কিন্তু দেখবে বন্ধুরা একেবারেই চিড়ের পোলাওটা কাদা কাদা হয়ে যাবে না আর সবারই কিন্তু খেতে দারুণ লাগবে। বাচ্চাদের জন্য কিন্তু দারুণ একটা হেলদি টিফিন বা ব্রেকফাস্ট তোমরা বানাতেই পারো। তো চিড়ের পোলাও বানানোর সময় এই ছোট্ট ছোট্ট টিপস গুলো যদি ফলো করে তোমরা বানাতে পারো সেক্ষেত্রে দেখবে খেতে আরো বেশি টেস্টি হবে। তো আশা করছি যে টিপসটা কাজে দেবে। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। চলে গেলাম পরের টিপসে। বন্ধুরা, এই ধরনের কাচের বা এই ধরনের যে লাউ পোলার কাপ সেট গুলো হয় এগুলো কিন্তু প্রচুর পরিমাণে
পরিমাণে ময়লা হয়ে যায়। কেন বলো তো ময়লা হয়ে যায়? এগুলো দীর্ঘদিন একই রকম ভাবে ব্যবহার করতে করতে চায়ের একটা দাগ পড়ে যায়। দেখতে পাচ্ছ বন্ধুরা, এত দামি একটা কাপের সেটে কিন্তু নিচের দিকটা এরকম একটা কালো দাগ পড়ে গেছে চায়ের। তো হাতলের দিকটাও কিন্তু এরকম একটা কালচে দাগ পড়ে গেছে। তো এইরকম দাগগুলো পড়ে গেলে প্রচুর পরিমাণে আমাদের স্কচ ব্রাইট বা স্টিল উলের সাহায্যে ঘষে মেজে এগুলোকে পরিষ্কার করতে হয়। তার ফলে কিন্তু কাপগুলো ভেঙেও যেতে পারে। তো কিভাবে এই দাগগুলো অনেক সহজে তুলে ফেলবো, যার জন্য কোনো রকম ডিশ ওয়াশার বা ডিটারজেন্ট প্রয়োজন হবে না, আর সুন্দর মতো কিন্তু কাপের গ্লেজটাও থাকবে। তার জন্য এখানে একটা পুরোনো এরকম ব্রাশ নিয়ে নিয়েছি। ব্রাশের মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ টুথপেস্ট। ঘরে থাকা যে কোনো ধরনের হোয়াইট কালার টুথপেস্ট তোমরা ব্যবহার করবে, কোনো রকম জেল টুথপেস্ট কিন্তু এক্ষেত্রে ব্যবহার হবে না। এরপর একটা ব্রাশের সাহায্যে যদি এইভাবে আমরা কাপের কোনা কানাচির জায়গাগুলোকে পরিষ্কার করে নিই, তাহলে কিন্তু সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে। কেন এখানে ব্রাশ ব্যবহার করলাম বন্ধুরা? ব্রাশ কিন্তু যে কোনো ধরনের কোনা কানাচি ছোট জায়গাগুলোকেও সুন্দর মতো পরিষ্কার করে তোলে, যেটা কিনা আমরা স্কচ ব্রাইট বা স্টিল উলের সাহায্যে যে কোনাগুলো পরিষ্কার করতে পারবো না। এই যে হাতলের কোনাগুলো, এগুলো কিন্তু দেখবে এত ছোট ছোট জায়গা হয়, ঠিকঠাক মতো কিন্তু স্কচ ব্রাইট বা স্টিল উলের সাহায্যে পরিষ্কার করা সম্ভব হয় না। তো এইভাবে যদি ব্রাশের সাহায্যে আমরা পরিষ্কার করে নিই, সেক্ষেত্রে সুন্দর মতো পরিষ্কার হবে। আর কেন কলগেট দিলাম? কলগেট কিন্তু যেমন ক্লিনিং এর কাজ করে, সেরকম কিন্তু জিনিসপত্রের যে শাইনিং থাকে সেটা বজায় রাখে, কোনো রকম ম্যাট হয়ে যায় না শাইনিং পলিশটা। তো এইভাবে ভালো করে ব্রাশিং করে নিয়ে পরিষ্কার জলে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি, যেরকম নতুন অবস্থা এই কাপগুলো থাকে ঠিক সেই রকম কিন্তু পরিষ্কার হয়ে যাবে। কোনা কানাচি খাঁজে বা ডিজাইনের ফাঁকে ফাঁকে যেরকম ভাবে কালো একটা ময়লা পড়ে গেছিল, সমস্ত ময়লা কিন্তু একইবারে উঠে যাবে, যার জন্য একেবারে আমাদের পরিশ্রম করতে হবে না। আর কাপটাও কিন্তু সুন্দর মতো পরিষ্কার করা হয়ে গেল। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, কি পরিমাণ ময়লা পড়েছিল আর কতটা পরিমাণ পরিষ্কার হলো। তোমরা কিন্তু ভালো মতো ভিডিওটা আফটার বিফোর করলেই দেখতে পাবে। তো আশা করছি এই ছোট্ট টিপসটা কাজে দেবে। ভালো লাগলে কিন্তু শেয়ার করে দিও। চলে গেলাম পরের টিপসে। বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি বালিশ। আর বালিশ আমরা কি কাজে ব্যবহার করি? যাতে আমাদের ঘুমটা বা আরাম যাতে ভালো মতো হয় সারাদিন কাজকর্মের পর, মাথায় একটা এরকম নরম বালিশ দিলে কিন্তু আমাদের ঘুমটা খুব সুন্দর মতো হয়, সাথে শরীরটাও কিন্তু ফ্রেশ হয়ে যায়। তো এই বালিশ আমরা কিন্তু তুলো দিয়েই সচরাচর ব্যবহার করে থাকি, তুলোর বালিশই। কিন্তু আজকে থেকে এই তুলোর বালিশের সাথে কিন্তু আমরা ছোট্ট একটা জিনিস ব্যবহার করব, যার জন্য আমাদের শরীরের ছোটখাটো বেশ কটি রোগ সেরে যাবে। তার জন্য এখানে এরকম একটা জিপলক প্যাকেটের মধ্যে নিয়ে নেব বেশ খানিকটা চাল। যদি তোমরা চালের বালিশ আলাদা করে বানাতে পারো, সেক্ষেত্রে তো খুবই ভালো। আর যদি চালের বালিশ না বানাতে পারো, তাহলে এরকম একটা কাপড়ের পুটলি বা প্লাস্টিকের পুটলির মধ্যে বেশ খানিকটা চাল ভরে তোমরা কি করবে, এরকম বালিশের কাভারের ভিতর দিকের অংশটায় এইভাবে ঢুকিয়ে দেবে। তো এরকম চাইলে কিন্তু তোমরা ৩-৪টে পলিথিন প্যাকেটও করেও ভরে রাখতে পারো। আমি এক্ষেত্রে একটা করে তোমাদেরকে আমি টিপসটা শেয়ার করছি কি কাজে ব্যবহার হবে। সুস্থ থাকতে ব্যবহার করতে হবে এরকম চালের বালিশ। সবসময় আমরা চাল খাওয়ার জন্যই ব্যবহার হয়ে এসেছে, এটা জেনে এসেছি। চাল কিন্তু আমরা বালিশের মধ্যে দিয়েও ব্যবহার করতে পারবো। ছোট ছোট এই চালগুলো কিন্তু আমাদের মাথার ম্যাসাজ করাবে এবং রক্ত চলাচল ভালো রাখবে, যদি এইভাবে আমরা বালিশের মধ্যে চাল ভরে রাখি। মাথা ব্যথা অবসাদ দূর করবে এবং ঘাড় ও মেরুদণ্ডের অবস্থান ঠিক রাখে এরকম চালের বালিশ। বাতাস চলাচল করে ও ভালো ঘুম হয়। এছাড়াও নানান রকম সমস্যার কিন্তু সমাধান করে। প্রচুর পরিমাণে দুশ্চিন্তা থাকলেও কিন্তু আমরা এরকম বালিশের মধ্যে একটুখানি চাল পুড়ে নিয়ে তারপর যদি ঘুমাতে পারি, আমাদের পজিটিভ এনার্জিটাকে কিন্তু ফিরিয়ে রাখতে বা নেগেটিভ এনার্জিটাকে দূর করতে অনেক বেশি সাহায্য করবে এরকম চালের বালিশ। তো এবার থেকে অবশ্যই এই কাজটা করবে। আর টিপসটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও, যাতে প্রত্যেকের এই ছোট ছোট টিপস গুলো অনেকটাই উপকারে আসে। চলে গেলাম পরের টিপসে। বন্ধুরা, আমরা কিন্তু ছাতা প্রত্যেকেই ব্যবহার করি এই গরমে সূর্যের তাপ থেকে বাঁচতে। ছাতা ব্যবহার করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি যে কালো রঙের ছাতাই ব্যবহার করতে হবে? হ্যাঁ বন্ধুরা, শুধুমাত্র কালো রঙের ছাতাই এই সূর্যের তাপ থেকে বাঁচার জন্য ব্যবহার করতে হবে। অন্য কোনো ফ্যাশনেবল ছাতা কিন্তু এই গরমে আমরা ব্যবহার করব না। তার ছোট্ট ছোট্ট কতগুলো কারণ আছে। আর এই শুধুমাত্র যে কালো ছাতাই ব্যবহার করতে হবে তা কিন্তু না। ছাতার কাপড়ের বাইরের দিকের অংশটার কালার হতে হবে কালো, আর ভেতর দিকে হতে হবে সাদা। এরকম ডিপ আর লাইট কালারের কম্বিনেশনে যদি আমরা এই গরমে ছাতা ব্যবহার করতে পারি, এতে আমাদের শরীর অনেকটাই ভালো থাকবে। তো কিভাবে ভালো থাকবে? গরমে পছন্দের রঙের ছাতা ব্যবহার করে লাভ হয় না। যত বেশি হালকা রং হবে তত বেশি গায়ে রোদ লাগবে। কড়া রোদ থেকে নিজেকে আড়াল করতে চাইলে চাই গাঢ় রঙের ছাতা। সব থেকে ভালো হয় এই সময়ে কালো রঙের ছাতা ব্যবহার করলে। তা সূর্যের
তাপ দূরে রাখতে সক্ষম। ক্ষতিকর সব রশ্মি আটকে দিতে পারে কালো ছাতা। হাতের কাছে যদি কালো ছাতা না পাওয়া যায় তাহলে নীল কিংবা বাদামি রঙের ছাতাও ব্যবহার করলে চলবে। তবে অবশ্যই কিন্তু এরকম ডিপ কালারের ছাতা ব্যবহার করতে হবে যার ভেতর দিকের রংটা হতে হবে হালকা। এবার থেকে ছাতা ব্যবহার করলে আর যদি কালো রঙের ছাতা না ব্যবহার করে থাকো তাহলে অবশ্যই এইভাবে ব্যবহার করো। ভালো লাগলে লাইক করে দিও। চলে গেলাম পরের টিপস। গরমকালের প্রধান সবজি কিন্তু পটল। পটল, ঝিঙে, ঢেঁড়স, লাউ এইসব নিয়ে কিন্তু সারাদিন আমাদের খেতে থাকি। তো দেখো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কতগুলো পটল। আর এই পটলটা কিন্তু আমি ভাজবো। ভাজার জন্য প্রথমেই কি করতে হবে, এই গাটাকে ভালো করে এইভাবে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। যদি দেখো বন্ধুরা, এইভাবে আমরা ছুরি দিয়ে খোসা ছাড়াই, অনেক সময় হয় ছুরির ধারালো অংশটা এইভাবে পটলের মধ্যে এইভাবে লেগে গিয়ে কিন্তু পটলটা কেটে যায়। তো এর ফলে যে আমরা ভাজবো লম্বালম্বি করে সেই জিনিসটা হয় না। আবারও কি হয়, এইভাবে যদি আমরা ছুরির সাহায্যে খোসা ছাড়াতে যাই সেক্ষেত্রে দেখবে অনেকটা বেশি খোসা ছাড়ানো হয়। শুধুমাত্র যে ছুরির সাহায্যে তা নয়, পিলারের সাহায্যেও খোসা ছাড়াতে গেলে এরকম মোটা মোটা অনেকটা পটল কিন্তু আমাদের খোসার সাথে উঠে আসে। তো তাতে কোথাও গিয়ে দেখা যায় বেশ খানিকটা কিন্তু পটল আমাদের ওয়েস্টেজ হয়। আর এরকম ভাবে ছুরি দিয়ে করতে গেলে কিন্তু অনেক সময় লেগে যেতে পারে, হাত কেটে যাওয়ার ব্যাপার থাকতে পারে। তো কি করে আমরা পটলের খোসা সহজেই ছাড়িয়ে নেবো, তার জন্য নিয়ে নিয়েছি সেফটি পিন। হ্যাঁ বন্ধুরা, সেফটি পিনের সাহায্যেই কিন্তু সুন্দর করে পটলের খোসা আমরা ছাড়াতে পারি। দেখো বন্ধুরা, এই যে সেফটি পিনটা প্রথমে বন্ধ করে নেবে, তারপর এইরকম ভাবে যদি আমরা গাটাকে হালকা হালকা উপরে যে স্কিনটা রয়েছে সেটাকে তুলে নিতে পারি, তাহলে দেখবে বন্ধুরা পটলটার সাথে কোনো রকম খোসাও উঠে আসবে না, তার সাথে পটলটাও নষ্ট হবে না। আর সুন্দর মতো এইভাবে খোসা ছাড়িয়ে নিলে কিন্তু ভাজা বা তরকারি খেতেও ভালো লাগবে। পটলগুলো ভাজার পর একেবারে নরম হয়ে চুপসে যাবে না। তো এইভাবে যদি আমরা পটলের খোসা ছাড়িয়ে নিই, দেখতে পাচ্ছ বন্ধুরা, টিভি দেখতে দেখতে বা আমরা লোকজনের সাথে গল্প করতে করতে কিন্তু কাজগুলো সেরে নিতে পারবো, যার জন্য আলাদা করে সময় খরচা হবে না, হাত কেটে যাওয়ার ব্যাপার নেই। আর আমরা অবসর সময় কিন্তু অবশ্যই এই কাজগুলো করে রাখতে পারি। আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।